আজকের ক্লাস আমরা শুরু করব। আজকে আমরা দেখব কুইক বুকের সাপ্লায়ার এন্ডে কি কি কাজ করা সম্ভব, বা সাপ্লায়ার এন্ডে আমরা কুইক বুক থেকে কি কি ডাটা এন্ট্রি দিতে পারি, কি কি বুক কিপিং করতে পারি। হ্যাঁ, তো সাপ্লায়ার এন্ডে মানে আমরা পারচেজ করবো আর কি, আমরা কিনবো, বিক্রির উদ্দেশ্যে কিনবো, এবং সেটা কি কি করা যায় এবং সেটা সেখান থেকে কি কি এখানে অপশন দেওয়া আছে, আমরা কিভাবে ডাটাগুলো এন্ট্রি করবো সেগুলো আসলে। তো আমরা কুইক বুকে চলে যাই। ওকে, এখন দেখেন আমরা এই যে প্লাস নিউ আইকন থেকে এর আগে কাস্টমার এন্ডে যেসব কাজ করা যায় এগুলো করেছি। এখন আসেন আমরা সাপ্লায়ার এন্ডে কি কি কাজ করতে পারি। হ্যাঁ, সাপ্লায়ার এন্ডে, কাস্টমার এন্ডে আমরা প্রথম শুরু করেছিলাম এস্টিমেট দিয়ে, যেটা হয় অ্যাকচুয়ালি পারচেজ অর্ডারের এগেনস্টে। যখন কোনো পারচেজ অর্ডার আসে যেটা কনফার্ম অর্ডার না, কিন্তু আমার কাছ থেকে ক্রয় করতে চাচ্ছে, তাহলে আমরা, সরি, আমি ক্রয় করতে চাচ্ছি, তাহলে আমরা পারচেজ অর্ডার দিই। পারচেজ অর্ডারের এগেনস্টে উনি কি করেন, উনি এস্টিমেট করেন, এটা আমরা দেখেছি। এখন আমরা দেখব এখান থেকে পারচেজ অর্ডার কিভাবে করতে হয়, যেটা আমার কোনো কনফার্ম অর্ডার না, কিন্তু আমি এটা কিনতে চাচ্ছি। ওকে, তাহলে আমরা যাব পারচেজ অর্ডারে, ক্লিক করব। এই পারচেজ অর্ডারের কোনো ইম্প্যাক্ট কিন্তু আমাদের কোথাও আসবে না। হ্যাঁ, আমাদের কোনো রিপোর্টে আসবে না, কোথাও আসবে না, এটা জাস্ট আমরা একটা ড্রাফট করে রাখছি। আপনারা ইয়াতো এই জিনিসটা দেখেছেন, কি বলে, জেরোতে এই জিনিসটা দেখেছেন। হ্যাঁ, তো এই পারচেজ অর্ডারটা আমরা এখানে দেখছি, আমরা একটা সাপ্লায়ারের নাম দেবো। আচ্ছা, এখানে অ্যাড নিউ সাপ্লায়ার, সাপ্লায়ার এখানে অ্যাড করা হয়নি। সাপ্লায়ার লিস্টে আমাকে কোনো কিছু দেখাচ্ছে না, তার মানে সাপ্লায়ার এখানে অ্যাড করা না। সাপ্লায়ার কোথায় পাবো আমরা? এই যে এক্সপেন্সে গেলে পাবো, এক্সপেন্স, এক্সপেন্স থেকে সাপ্লায়ার, এখানে ক্লিক। আমরা সাপ্লায়ার এখানে অ্যাড করি নাই। ওকে, তাহলে সাপ্লায়ার অ্যাড করে নিই একটা। অ্যাড সাপ্লায়ার, সাপ্লায়ারের ক্ষেত্রে এখানে এই যে ডিসপ্লে নেমটাই ম্যান্ডেটরি। হ্যাঁ, আমরা সাপ্লায়ার নাম দিয়ে হচ্ছে জেরো, এবং কুইক বুকের ক্ষেত্রে সেম, শুধু ডিসপ্লে নেমটাই আমাদের ম্যান্ডেটরি, বাকিগুলো থাকলে দিব, না থাকলে কোনো অসুবিধা নেই। ওকে, এখন যদি সাপ্লায়ার ইম্পোর্ট করি, আচ্ছা সাপ্লায়ারটাকে আমরা ইম্পোর্ট করতে পারি, এটা কোনো সাপ্লায়ার ইম্পোর্টে ভালো লাগছে। সাপ্লায়ার, এখান থেকে আমরা ইম্পোর্ট সাপ্লায়ার দেব। ডাউনলোড হয়েছে। হ্যাঁ, ওই দিন এই যে এটা আসতেছিল না, পেজে চলে যাচ্ছে। স্যাম্পল ফাইল ডাউনলোড করে আমরা হেডলাইন ছাড়া বাকি সবগুলো আমরা এখান থেকে ডিলিট করব। এই প্রসেসটা আপনাদের জেরো এবং পিপির ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রেই সেম। তো এটা আপনারা অবশ্যই জানেন, এটা আমরা ডিলিট করে দেবো। এখন আমরা দেখি আমাদের ক্লায়েন্টের কাছ থেকে আমরা সাপ্লায়ার লিস্ট কি পেয়েছি। সাপ্লায়ার লিস্ট, ওকে, কপি করে নিই। নেম,
এখানে জেরোর মতো কন্ট্যাক্ট একবারে তুলে ফেলা যায় না, এটা সাপ্লায়ার আলাদা কাস্টমার আলাদা। আমরা যেমন আগে জেরোতে দেখেছি মানে সাপ্লায়ার এবং কাস্টমার সব একসাথে নিয়ে সেখান থেকে করা যায়, এখানে এটা করা যায় না। এখানে সাপ্লায়ার আলাদা করে আপনাকে আপলোড করতে হবে আর কাস্টমার আলাদা করে। কোম্পানি হচ্ছে ইমেল ফোন ফ্যাক্স, ফ্যাক্স কি আছে, ওয়েবসাইট নাই, স্ট্রিট সিটি স্ট্রিট কাউন্টি, এরপর হচ্ছে ওপেনিং ব্যালেন্স ডেট, ওপেনিং ব্যালেন্স বাকি ইনফরমেশন আমাদের কাছে নাই, এগুলো আমরা ফিল আপ করবো না। এটাকে আমরা সেভ করি, সেভ অ্যাজ, স্টকে সেভ করি। ওকে, আচ্ছা কেউ কি চাচ্ছেন? ওকে, ব্রাউজ। আমরা সাপ্লায়ার অ্যাড করছি, লাস্ট ক্লাসে সাপ্লায়ার অ্যাড করতে গিয়ে আমরা একটু প্রবলেম করছিলাম, যেটা এখানে অ্যাড হচ্ছিল না, মানে স্যাম্পল ফাইলটা ডাউনলোড হচ্ছিল না, সেই কাজটা আমরা করছি। দেখেন এখানে আপলোড করলাম ম্যাপ ডাটা, এগুলো সব গ্রিন টিক আছে, তার মানে ঠিক আছে। এরপর নেক্সট, এখানে সব দেখছি ঠিক আছে, ইম্পোর্ট। তাহলে আমাদের সাপ্লায়ার অ্যাড হয়ে গেল, ম্যানুয়ালি দেখালাম এবং ইম্পোর্ট দেখালাম। ওকে, এখন আমরা যাব হচ্ছে প্লাস নিউ থেকে, আমরা আজকে সাপ্লায়ার এন্ডে সব কাজ করবো। আমাদের প্রথম কাজ হচ্ছে পারচেজ অর্ডার। তাহলে পারচেজ অর্ডারে যাই। পারচেজ অর্ডারটা কি জিনিস, এটা আমরা জেরোতে যা দেখেছি সেম। হ্যাঁ, পারচেজ অর্ডার হচ্ছে আমি একটা ক্রয়াদেশ দিব যেটা এখনো কনফার্ম না, এটা আমার এখনো সেল না, মানে এটা আমার পারচেজ না, এটা তারও সেল না। হ্যাঁ, আমি যখন এখান থেকে পারচেজ অর্ডার করবো সে তখন ওখান থেকে এস্টিমেট করবে, যেটা এখনো কনফার্ম না, বাট আমরা এখানে একটা ড্রাফট হিসেবে সেভ করে রাখতেছি। ওকে, এই পারচেজ অর্ডারে গিয়ে প্রথমে আমরা দেবো সাপ্লায়ারের নাম, ধরেন অ্যামেলিয়া। ওকে, অ্যামেলিয়াকে দিলাম। এখন পারচেজ অর্ডার ডেট কবে, ধরেন আমি 1 তারিখে পারচেজ অর্ডার করেছি মানে ওনার নামে। ওকে, এখন আসেন এইখানে দেখেন সেলসের ক্ষেত্রে যখন আমরা কোনো কিছু বিক্রি করেছি তখন একটা জিনিস ছিল শুধু আইটেম ডিটেল, বাট এইখানে দেখেন একটা জিনিস আছে ক্যাটাগরি ডিটেল। এখানে দুটো জিনিস পাচ্ছেন, একটা আইটেম ডিটেল, একটা ক্যাটাগরি ডিটেল। এই ক্যাটাগরি ডিটেলটা আসলে কি? হ্যাঁ, ক্যাটাগরি ডিটেলটা হচ্ছে সেই জিনিস যেটা যখন আমরা এটা তো মূলত এক্সপেন্স, আমাদের খরচগুলো এখানে রেকর্ড করি এই সিস্টেমে। তো ধরেন যেটা আমার ইনভেন্টরির বাইরের খরচ, সাপোজ ধর আমি একটা এক্সপেন্স করছি বা আমি একটা প্রোডাক্ট সেল করছি, এখানে আমি তো প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস দিতে পারছি, তাই না? এখানে ধর আমি একটা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস দিতে পারছি, দিলাম। কিন্তু এইখানে ধরেন এইটার একটা ট্রান্সপোর্ট কস্ট আছে, ধরেন আমি যদি এখানে দিই, এই ক্যাটাগরি মানে হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট, ধরেন আমি ট্রান্সপোর্ট কস্ট বলে কিছু না, আমি অ্যাড করব, এটা হবে আমার এক্সপেন্স, এটা হবে আমার ট্রান্সপোর্ট কস্ট, শিপিং অ্যান্ড ডেলিভারি। এখানে আমি আসি ট্রান্সপোর্ট। ওকে, এটা ধরেন আমি 7 করছি।
এখন ধরেন এই প্রোডাক্টের সাথে আমার ট্রান্সপোর্ট কস্ট আছে, এখন যদি আমি এখানে দাম বাড়ায় দিই তাহলে আমার প্রোডাক্টের দাম বেড়ে যাচ্ছে। কিন্তু আমি এখানে কি করব, আমি এইটার সাথে অ্যাডিশনাল একটা কস্ট হিসেবে এই যে এখানে ট্রান্সপোর্ট কস্ট, ট্রান্সপোর্ট কস্ট এইটা আমি এখানে অ্যাড করতে পারবো। হ্যাঁ, এখানে অ্যামাউন্ট ধরেন 100 টাকা। ওকে, এই জন্য এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ক্যাটাগরি ডিটেল আর একটা হচ্ছে আইটেম ডিটেল। পারচেজের ক্ষেত্রে কিন্তু এই ক্যাটাগরি ডিটেলটা আপনি পাবেন না। ওকে, তো এটার আমি ব্যবহারটা পরে দেখাবো, এটা জাস্ট এখন একটু ধারণা দিয়ে রাখলাম। এখন ধরেন আমি এই যে অ্যামেলিয়া তার কাছ থেকে কিনবো, কি কি কিনবো, আমি এখানে দেখেন এখানে শুধুমাত্র কিন্তু আপনার তিনটা যে আমাদের ফিজিক্যাল প্রোডাক্ট আছে, এই তিনটা ফিজিক্যাল প্রোডাক্টই আপনাকে শো করবে। এখানে কিন্তু কোনো সার্ভিস শো করবে না, সার্ভিস কিন্তু কেনা যায় না। হ্যাঁ, সার্ভিস মানে সার্ভিসের কোনো পারচেজ রেটই নাই, সার্ভিস কিনে যে আপনি বিক্রি করবেন সেটা সম্ভব না। যার কারণে ধরেন আমি তিনটা জিনিসই ওনার কাছ থেকে কিনবো। ওকে, ধরেন আমি এটা কিনবো হচ্ছে 5টা, এটা কিনবো 6টা, এটা কিনবো ধরেন 5টা। ওকে, এখানে ধরেন রেটগুলো দেওয়া আছে, টোটাল অ্যামাউন্ট দেওয়া আছে। এখন আমি এখানে বসাবো ভ্যাট। ধরেন আমার এটা পারচেজ ট্যাক্স বসাতে হবে। এইখানে দেখেন পারচেজ ট্যাক্স কিন্তু আমার এখানে অ্যাড করা নাই, এখান থেকে সরাসরি ট্যাক্স অ্যাড করা যায় না। এও আছে, যদি আমার ট্যাক্স অ্যাড করতে হয় তাহলে আমাকে আবার ফেরত দিয়ে ট্যাক্স অ্যাড করে তারপর এখানে আসতে হবে। হ্যাঁ, পারচেজ ট্যাক্স আছে, এই যে পারচেজ ট্যাক্স, তাহলে আমি ট্যাক্স অ্যাড করলাম। এখানে আমার কাস্টমারের নাম লিখতে পারি, নাও লিখতে পারি, কোনো সমস্যা নেই। এখন ধরেন এইটার মধ্যে যদি আপনার ডিসকাউন্ট বা এটার মধ্যে যদি আপনার অ্যাডিশনাল কিছু আসে তাহলে চেঞ্জ করতে হবে কোথায়, রেট। ঠিক আছে, ধরেন এটার উপর আপনি ভ্যালু 10 টাকা ডিসকাউন্ট দিবেন, তাহলে এটার দাম আমি লিখবো 440, 450 আছে 10 টাকা ডিসকাউন্ট। ওকে, এই যে এইখানে এইখানে এখানে না, এই ডেসক্রিপশনে আপনি লিখতে পারেন 10 টাকা ডিসকাউন্ট দিবেন, তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। ঠিক আছে, ডেসক্রিপশনে লিখে রাখতে পারেন এখানে 10 টাকা ডিসকাউন্ট আছে। আর যদি এখানে 5%, এই 500 টাকায় 5% ডিসকাউন্ট দিলে আমরা কিভাবে দিব দেখি। ধরেন এটা হচ্ছে 500 টাকা, 500 টাকা, এটার 5% ইজ ইকুয়াল টু 500 ইন্টু 5%, কত হলো 25 টাকা। তার মানে আমার এটার রেট হবে 500 মাইনাস 25, 475 টাকা। এই 475 টাকা আমরা এখানে লিখব, রেটটা চেঞ্জ করে আমরা এখানে লিখবো 475। তাহলে এইখানে আমি লিখবো কি 5% ডিসকাউন্ট গিভ। ওকে, তাহলে যদি আমরা ডিসকাউন্ট দিতে চাই তাহলে এইভাবে ডিসকাউন্টগুলো দিতে পারবো। ঠিক আছে, এখন ধরেন আমি যদি এটাকে সেভ অ্যান্ড ক্লোজ করি তাহলে কি হবে, তাহলে আমার সিস্টেমে একটা পারচেজ অর্ডার ছিলাম। আচ্ছা, তাহলে পারচেজ অর্ডার আমরা একটা অ্যাড করেছি। হ্যাঁ, এখন এটা আমরা কোথায় পাবো, এখন আমরা যে এক্সপেন্স থেকে অল এক্সপেন্সে যদি ক্লিক করি তাহলে দেখেন একটা পারচেজ অর্ডার পেয়েছি। হ্যাঁ, 1/3/2025 একটা পারচেজ অর্ডার করেছি অ্যামেলিয়ার নামে, এখানে স্প্লিট লেখা আছে, ক্যাটাগরি স্প্লিট। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো স্প্লিট মানে ভেঙে দেয়া। হ্যাঁ, এখানে আমরা টোটালটা দেখতে পাবো আর কি, ক্যাটাগরিতে কিছু নাই, এই যে এখানে তিনটা আছে। হ্যাঁ, তিনটার এই অ্যামাউন্টটা আমরা পারচেস করব বলে ঠিক করেছি, ওনাকে জানিয়েছি। এখন এই যে আমরা একটা পারচেস অর্ডার করলাম, ওনার যদি কুইক বুক থাকে উনি তখন করবে কি, এই পারচেস অর্ডারের এগেনস্টে উনি একটা করবে এস্টিমেট বা জেরোতে, যেটা আপনাকে কোট বলেছি, কোট কনফার্ম সেলস না, কিন্তু পারচেস অর্ডার এগেনস্টে আমরা একটা নোট রাখছি। হ্যাঁ, উনি এস্টিমেট করবে। এখন
এই পারচেজ অর্ডারটাকে ধরেন আমার এটা কনফার্ম হয়ে গেল, হ্যাঁ, আমার যদি কনফার্ম হয় যে আমি এটা কিনবো ফাইনালি, তাহলে আমি এটাকে পারচেজ অর্ডার থেকে বিলে কনভার্ট করব। এখন ধরেন আপনি যদি এখান থেকে রিপোর্টে আসেন, নর্মালি আমরা এটা যদি বাকিতে কিনি, বাকিতে কিনলে আমাদের কিন্তু অ্যাকাউন্টস পেয়েবলের টাকা থাকার কথা, মানে অ্যাকাউন্টস পেয়েবল টাকা দিতে হবে, ঠিক আছে। ব্যালেন্স শিটে যদি একটু আসি, অ্যাকাউন্টস পেয়েবল এখনো কিছু আছে কি রিপোর্ট, দেখেন এখানে অ্যাকাউন্টস পেয়েবল বলে কিছু আছে, অল ডেট দিলে নাই। কারণ কি, আমরা এখনো এই কি বলে এটাকে এখনো আমরা কনফার্ম করিনি, হ্যাঁ, পার্চেজ অর্ডার করে রাখছি, ড্রাফট করে রাখছি একদম জিরোর মতো। ওকে, এখন আসেন আমরা এক্সপেন্স থেকে অল এক্সপেন্সে যাই, এইটাকে আমরা এখন অর্ডার কনফার্ম, হ্যাঁ, মানে আমরা একটা বিল করব। আমরা যেটা ইনভয়েস করেছি বাকিতে বিক্রি, বিলের মানে হচ্ছে সেম, জাস্ট উল্টাটা, বাকিতে ক্রয়। ওকে, আমরা যখন বাকিতে বিক্রি করেছি তার এগেনস্টে আমাদের কাস্টমার আমাদের নামে একটা বিল ক্রিয়েট করেছে। তাহলে আমরা এটাকে ওপেন করি, ওপেন করে এইটা এখন দেখেন, এইটা আমরা ফাইনালি এটাকে কি করব, বিলে কনভার্ট করব, হ্যাঁ, বিলে কনভার্ট করব। এই যে লেখেন কপি টু বিল, এই যে কপি টু বিল, হ্যাঁ, এই কপি টু বিলে ক্লিক করব। কপি টু বিলে ক্লিক করলে আমাদের আবার ট্রানজ্যাকশনটা ওপেন হবে। এখন ধরেন এখান থেকে আমরা এটাকে কম বেশি করতে পারবো। যদি ধরেন যে আমি ফাইনালি, এটা তো আমি পারচেজ অর্ডার দিয়েছিলাম, আমি ফাইনালি বললাম যে এই যে ইনভেন্টরি, এটা কি ডায়াগনস্টিক টেস্টিং ইকুইপমেন্ট, এইটা আমি 5টা না, এটা আমি 8টা নিব। আপনি এখান থেকে এটাকে চেঞ্জ করে দিতে পারবেন, 8টা নেবেন, সেক্ষেত্রে আপনার সব কিছু বেড়ে যাবে। এটা রেট টেট যা ছিল তাই রাখলাম, ডিসকাউন্ট ডিসকাউন্ট সব ঠিক থাকলো। এখন আমি এখান, তার মানে আমি এই জায়গাটাকে এডিট করতে পারবো যদি আমার কোনো কিছু চেঞ্জ থাকে। ওকে, এইটা আমি এডিট করে সেভ অ্যান্ড ক্লোজ দিব, তাহলে এইটা আমার বিলে কনভার্ট হয়ে যাবে, হ্যাঁ। এই দেখেন বিল চলে আসছে, বিল মানে আমি বাকিতে ক্রয় করছি। এখন ধরেন এই যে অ্যামাউন্টটা টোটাল ভ্যাট সহ, হ্যাঁ, এই টোটাল অ্যামাউন্টটা কিন্তু আমার অ্যাকাউন্টস পে বলে থাকবে, মানে আমার একটা দায় ক্রিয়েট হবে, ঠিক আছে। এখানে যদি আমি আসি, রিলোড দিই পেজটা, রিপোর্ট, রিপোর্টে ব্যালেন্স শিট দেখতেছি, হ্যাঁ, এখন দেখি আমার অ্যাকাউন্টস পে বলে কত আছে। কারেন্ট লাইবিলিটি, পেবল দেখাচ্ছে, ক্রেডিটর, আচ্ছা, অ্যামাউন্ট কত, অ্যামাউন্ট হচ্ছে, অ্যামাউন্ট হচ্ছে 12,358, তাই তো। ক্লিক করি, লাইবিলিটি, আচ্ছা, এখানে যদি ক্লিক করি, তাহলে কি ব্যাপার, আমার এখানে আসছে না কেন, আমি তো বিল করেছি। অলরেড ভ্যাট কন্ট্রোল, ভ্যাটের মধ্যে তো আসছে, এই যে বিল,
দেখেন কারেন্ট লাইবিলিটির মধ্যে এই যে বিলটা আছে, হ্যাঁ এমিলিয়ারটা। আচ্ছা, কিন্তু টোটালটা আসলো না কেন? টোটাল আচ্ছা ভ্যাটটা কি আলাদা করে কারেন্ট লাইবিলিটির মধ্যে? আচ্ছা, এটা বুঝলাম ভ্যাট, এটা ভ্যাট, এটা কই গেল? আহ, বাকি বিলটা গেল কোথায়? নেট কারেন্ট, এটা দেখি। কারেন্ট অ্যাকাউন্টস কি বলে পেয়েবলটা আগে ইয়েতেই থাকতো, এখন এখানে দিচ্ছে না। আগে এমএলএ এই যে, এটা আছে হচ্ছে, এটা আছে হচ্ছে টোটাল কারেন্ট লাইব্রেরির এই সংখ্যাটার উপর যদি আমি ক্লিক করি, তাহলে এর মধ্যে দেখেন অ্যামিলিয়ান নামে 1-3 অ্যামিলিয়ান নামে একটা বিল পাবো, যেটা এটা হচ্ছে ভ্যাট। এখনই হচ্ছে কারেন্ট, এই যে এই টোটাল ডিউ, টোটাল ডিউ এর মধ্যে আসলে এখানে দেখেন এই যে এইটা, এইটা বিলের সাথে যে অ্যামিলিয়ার যেটা, এটা হচ্ছে ভ্যাট কন্ট্রোল, এটা ভ্যাট, হ্যাঁ। এছাড়া আর বাকি টোটাল বিলটা আসবে হচ্ছে অ্যামিলিয়েশনের, এই যে ডিসপিউট করলে টোটালটা দেখা যাবে যে এইটা 12,358, এটা এখান থেকে পাবো। তার মানে আমার যে টোটাল যে লাইবিলিটি, এটার মধ্যে আমার বিলটা এখানে শো করবে। এখানে যদি এখানে এসে এই যে দেখেন টোটাল ক্রেডিটর অ্যামাউন্টস ফলিং ডিউ উইদিন 1 ইয়ার, এইটার মধ্যে যদি আমি এটা না পাই, তার মানে আমার এখানে কোথাও ঝামেলা আছে, আমার এটা হয় নাই, আমার এটা অ্যাকাউন্টস পেয়েবলে অবশ্যই থাকতে হবে, লাইবিলিটিতে অবশ্যই থাকতে হবে, হ্যাঁ। এখন আসেন, এইটাকে আমরা কি করলাম, আমরা প্রথমে এখান থেকে একটা পারচেজ অর্ডার করলাম, যেটা আমার কনফার্ম সেলস পারচেজ না। তারপর সেটা তার সাথে কথা বলে আমি এটা বিলে কনভার্ট করলাম। এখন যদি এমন হয় যে এটা শুধু সরাসরি বিল হবে, আমার পারচেজ অর্ডার হবে না, আমার ক্লায়েন্ট অনেক পুরনো, তাহলে কি করব, এই যে প্লাস নিতে আসবো, এসে সরাসরি বিলে ক্লিক করব, বিল, ওকে। বিলে ক্লিক করে আমি প্রথমে আমার সাপ্লায়ারকে সিলেক্ট করব, ধরেন এলিজা শ। এরপর ডেট আমার 1 তারিখই রাখলাম, বা অথবা 2 তারিখ দিলাম, ঠিক আছে। এখানে কিন্তু ডিউ ডেট অটোমেটিক চলে আসবে, হ্যাঁ। এটা দেখেন 2-3-2-3, এখানে ডিউ ডেট কিন্তু আপনাকে ঠিক করে দিতে হবে, কারণ ওই ডেটেই আছে, ঠিক আছে। ডিউ ডেট দিলাম ধরেন আমি 31 মার্চ, 31 মার্চের মধ্যে টাকাটা দিয়ে দিবে, ওকে। এরপরে আমি একটা কাজ করি, সেটা হলো আমি এখান থেকে একটা লাইফ সেভিং ট্রিটমেন্ট নিলাম, এটা ধরেন আমি নিলাম হচ্ছে 10টা, ওকে। 10টা দিলাম, এখানে ভ্যাট সিলেক্ট করে দিই। আচ্ছা, এখন আসেন এই যে ক্যাটাগরির ব্যাপারটা দেখি, এখানে কি হলো, এখানে কিন্তু আমি প্রোডাক্ট কিনছি কয়টা, 10টা প্রোডাক্ট কিনছি 500 টাকা, 500 টাকা, হ্যাঁ। এখন আমার যে যার কাছ থেকে কিনছি সে বললো ভাই প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছি, বাট ট্রান্সপোর্ট কস্টটা আপনাকে দিতে হবে। এখন আমি যদি এখানে এডিট করে ট্রান্সপোর্ট কস্ট ঢুকাই, তাহলে আমার প্রোডাক্টের দাম বেড়ে যাচ্ছে, আমার তো এই ট্রান্সপোর্ট কস্ট এডিট খরচ আলাদা। আর এইটা কিন্তু আমার আসবে ইনভেন্টরি অ্যাসেটে, এই যে প্রোডাক্টটা আমি যে পারচেস করতেছি, এটা আমার আসবে আমার ইনভেন্টরি অ্যাসেটে, তখন কিন্তু রেট চেঞ্জ হয়ে যাবে। এখন অ্যাডিশনাল যে খরচটা, এই খরচটা আমরা ক্যাটাগরি থেকে করবো, কীরকম, এই যে এখান থেকে সার্চ করবো, লিখবো ট্রান্সপোর্ট, এই যে ট্রান্সপোর্ট কস্ট, এটা আমি অ্যাড করলাম, ডেসক্রিপশনে লিখলাম যে আচ্ছা, লিখি যে ট্রান্সপোর্ট কস্ট, এটা ধরেন 1500, ওকে। তাহলে আমার অ্যামাউন্ট হচ্ছে 1500 টাকা আমি ট্রান্সপোর্ট কস্ট দিছি। এইটার উপর ট্রান্সপোর্ট কস্টের উপর যদি ভ্যাট না থাকে, বা ট্রান্সপোর্ট কস্টের উপর ভ্যাট আসলে অ্যাড করে লাভও নাই, কারণ এটার উপর আসলে ভ্যাট ওইভাবে দেওয়া হবে না, আমরা এটাকে নো ভ্যাট সিলেক্ট করব, ওকে। তাহলে কি হবে জানেন, তাহলে আমার দেখেন এখানে কিন্তু রেট বেড়ে গেছে, একটু আগে কত ছিল, 5,250 ছিল, 1500 অ্যাড করা
6,150 হলো। কিন্তু জি এখন দেখেন আমার এখানে 5,250 ছিল ভ্যাট সহ। এখন এই যে ট্রান্সপোর্ট কস্ট, এই যে ক্যাটাগরিতে যখন আমি অ্যাড করলাম 1500, তখন আমার 6,750 1500 টাকা এখানে অ্যাড হয়ে গেছে। এর মধ্যে এখানে টোটাল তো আমি এটা দেখতে পাচ্ছি, কিন্তু এর মধ্যে যেহেতু আমার টোটাল খরচ এটা, এর মধ্যে প্রোডাক্টের দাম কিন্তু এটাই থাকবে। এই পরিমাণ টাকায় বা এই পরিমাণ প্রোডাক্টে আমার ইনভেন্টরি অ্যাসেটে চলে যাবে। আর এটা চলে যাবে আমার সরাসরি এক্সপেন্স। হ্যাঁ, এই জন্য খরচ করার সময় আইটেম ডিটেলস আর ক্যাটাগরি ডিটেলস এই দুটার কাজ কি আশা করি আমরা বুঝতে পারলাম। এখন দেখেন 6,500 প্লাস এখানে আসবে হচ্ছে 250, এটা হলো ভ্যাট। এই ভ্যাট যেটা আমরা এখানে দিচ্ছি এইটা, ঠিক আছে। এইটাকে আমরা যদি সেভ অ্যান্ড ক্লোজ করি, তাহলে আমাদের একটা সরাসরি বিল ক্রিয়েট হবে। সরাসরি আমরা দেখব এই যে ব্যালেন্স শিটে, এই যে এইখানে রিফ্রেশ না দিলে অবশ্য হবে, এলিজার নামে আমরা একটা বিল ক্রিয়েট করছি। এখানে দেখেন এলিজার নামেও কিন্তু একটা আমাদের লাইব্রেরিতে চলে আসছে। ওকে, তার মানে এই দুটো টাকা আমাদেরকে দিতে হবে। ওকে, এখন আসেন যদি আমরা পেমেন্ট করতে চাই, পেমেন্ট কিভাবে করব? এখান থেকে দেখেন, এই যে এখান থেকে রিসিভ পেমেন্ট, এখান থেকে যেটা করতে হবে আমাদের বিলে গিয়ে পেমেন্ট করে দিতে হবে। কিভাবে? কারণ আপনি এখান থেকে বিলে যান, ও এটা তো বিল দিয়ে, আমাদের এখান থেকে যেটা করতে হবে সেটা হলো এই যে এক্সপেন্স থেকে আমার এই বিলে আসতে হবে। বিল, এখানে এক্সপেন্স থেকে বিল, বিলে আসলে দেখেন আমি কয়জনের নামে করছি, একটা হচ্ছে অ্যামেলিয়া, একটা এলিজা শপ। হ্যাঁ, এখানে দেখেন এইটা আমার ডিউ ডেটটা কম দেওয়ার কারণে ওভার ডিউ দেখাচ্ছে। তো এইটা যদি আমি পেমেন্ট করতে চাই তাহলে আমাকে মার্কেস পেইডে যেতে হবে। হ্যাঁ, মার্কেস পেইড করলে আমি হচ্ছে এটাকে পেমেন্ট দেখাই দিব, বাট এটাকে আমাকে ওপেন করতে হবে। এই ওপেন, ওপেন করে মেক পেমেন্ট। ওকে, আমি সব দেখবো সব ঠিক আছে কিনা, আমি সব ঠিক লিখছিলাম কিনা। এরপর আমি মেক পেমেন্টে যাব। পেমেন্ট ডেট কবে? রিভিকশন। আচ্ছা, এখন দেখেন আমি আমার কোন ব্যাংক থেকে পেমেন্ট করবো, এখানে ব্যাংক বা ক্রেডিট অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে হবে। এখানে ধরেন আমি ওয়েলস ফার্গো থেকে পেমেন্ট করবো। ওয়েলস ফার্গোতে আমার টাকা দেখাচ্ছে 12,600, আমার ব্যালেন্স আছে। ওয়েলস ফার্গো থেকে পেমেন্ট করব, এই যে বিলের এগেন্সটে পেমেন্ট করবো, ঠিক আছে। এখন ধরেন আমি এটা ফুল পেমেন্ট করবো না, আমি পার্শিয়াল পেমেন্ট করবো। তাহলে এই যে অ্যামাউন্টের জায়গায় ধরেন আমি এখন 8,000 টাকা পাবো, 8,000, ঠিক আছে। অ্যামাউন্টের জায়গায় আমি লিখবো 8,000, কিন্তু আমার কিন্তু ডিউ থাকবে। ওকে, এইটা যদি আমি সেভ অ্যান্ড ক্লোজ করি, ওকে, এখন দেখেন এখানে কিন্তু আমাকে ওপেনিং ব্যালেন্স দেখাচ্ছে 4,354, মানে টোটাল বিল অ্যামাউন্ট এত, এখানে কিন্তু আমার বাকি আছে, এটা কিন্তু পেইড হয়ে যায়নি, ঠিক আছে। এখন যদি আমি আবার ওপেন করি, পার্শিয়াল পেমেন্টটা দেখাচ্ছি, এদিকে পার্শিয়ালেও করা যাবে। পেমেন্ট করে আমি মেক পেমেন্টে যাই। মেক পেমেন্টে গিয়ে ধরেন আমি এই ওয়েলস ফার্গো থেকেই আমি এটা সেভ অ্যান্ড ক্লোজ করে দিলাম, ফুল পেমেন্ট আমি করে দিলাম। ওকে, এখানে দেখেন আনপেইডে আছে কে, এখানে দেখেন ফর রিভিউতে আছে, আনপেইডে কে আছে, এলিজা শো, এটা এখন দেই নেই। আর পেইডে কে আছে, পেইডে কিন্তু পুরোটা চলে গেছে। হ্যাঁ, আর যদি শো পেমেন্টে যান তাহলে পেমেন্টগুলো কীভাবে করছে আমরা দেখতে পাবো, ঠিক আছে। এখন আসেন এই বিলটা আনপেইড থাক, এটা পরে পেমেন্ট। আচ্ছা, এখন তাহলে আমরা কি করলাম, আমরা প্রথমে পারচেজ অর্ডার করলাম কোন একটা ড্রাফট যেটা আমি অর্ডার দিতে চাই। সেকেন্ড আমরা করলাম হচ্ছে এটাকে বিলে কনভার্ট করলাম যে আমার অর্ডার কনফার্ম। থার্ড যেটা করলাম আমরা সরাসরি বিল করলাম, বিল করার পরে আমরা পেমেন্ট রিসিভ করলাম। হ্যাঁ, আচ্ছা আরেকটা দেখেন এই যে পে বিলস আছে, এই আমরা একটা বিল রিসিভ, বিলের পেমেন্ট রিসিভ করলাম কোথায়, বিলের ভিতরে গিয়ে। আর যদি এই যে পে বিলসে ক্লিক করি, পে বিলসে ক্লিক করার পর আমি দেখেন আমার যতগুলো বিল দিতে হবে, যে এখানে একটা এলিজা শো আছে, এরকম যদি আমার 10টা থাকতো 10টাই শো করতো যে তুমি কোনটা দিতে চাচ্ছ। ওকে,
এবং প্রথমে বলবে কি পেমেন্ট অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্ট থেকে দিতে যাচ্ছ। আমি ধরেন দিলাম হচ্ছে ব্যাংক অফ আমেরিকা। হ্যাঁ, ব্যাংক অফ আমেরিকা দিলাম, পেমেন্ট ধরেন আজকে ডেটেই দিচ্ছি। এই এরিজা সর পেমেন্ট করবো, ঠিক আছে। এখানে বলছে পেমেন্ট কত করবা, তোমার হলো 6,750, তো আমি ধরেন এখান থেকে 5,000 টাকা পেমেন্ট করবো, 5,000 টাকা পেমেন্ট হবে, ঠিক আছে। এখানে বলছে যে কারেন্ট ব্যালেন্স আমার অ্যাকাউন্টের ব্যালেন্স 24,498, 5,000 টাকা হলে এত টাকা থাকবে। ওকে, এখান থেকে আমি সরাসরি করতে পারি। পে বিলে গেলে যদি আমার এখানে আরো 10টা বিল থাকতো, 10টা বিল শো করতাম, যেটা দিতে চাই, যত অ্যামাউন্ট দিতে চাই এখান থেকে নিয়ে আমি সেন্ড করতে পারি, ইমেল করা যায়, অথবা আমি ক্লোজও করে দিতে পারি। ওকে, ক্লোজ করলে তাহলে আমার আনপেইডে থাকতেছে কত, 1,750 টাকা, 5,000 টাকা পেমেন্ট করছি। হ্যাঁ, আর এটা থেকে গেল। ওকে, এখন যদি আমি এটা দিতে চাই তাহলে এটা চাইটা পরে দিব। এখন আসেন, তাহলে আমরা এখান থেকে কি কি দেখলাম। আমরা দেখলাম পারচেজ অর্ডার, পারচেজ অর্ডার থেকে বিলে কনভার্ট করা, বিলে নতুন একটা বিল করা, বিলটাকে পেমেন্ট করা। পেমেন্টটা কিভাবে করতে পারি, বিলের ভিতরে ঢুকেও করতে পারি, আবার পে বিল থেকেও করতে পারি। ওকে, এখন আসেন, এটা তো গেল হচ্ছে বাকিতে ক্রয় করার ক্ষেত্রে, বাকিতে কেনার ক্ষেত্রে এই সিস্টেম। এখন যদি আমি সরাসরি কিছু কিনতে চাই নগদ টাকায়, হ্যাঁ, তাহলে কিভাবে কিনবো, তাহলে কিনবো হচ্ছে এই যে এক্সপেন্স, ঠিক আছে। এক্সপেন্সে ক্লিক, এক্সপেন্সে ক্লিক করবো, পেইকে আমি কার কাছ থেকে কিনছি, ধরেন ক্যামেরন লুইসের কাছ থেকে কিনতেছি, ঠিক আছে। আচ্ছা, পেমেন্ট অ্যাকাউন্ট, এইটা আমি কোথা থেকে পেমেন্ট করছি, এটা যেহেতু আমি নগদ টাকায় কিনছি, এটা ধরেন আমি ব্যাংক অফ আমেরিকা থেকে পেমেন্ট করছি। পেমেন্ট ডেট, কবে পেমেন্ট করছি, ধরেন আজকেই কিনতেছি, আজকের ডেট দিলাম, ঠিক আছে। পেমেন্ট মেথড কিসে গেছে, এটা ক্যাশ, চেক, যেহেতু আমি ব্যাংক লিখছি আমি চেকই লিখে দিই, ঠিক আছে। রেফারেন্স একটা দিব আমি, ধরেন চেক নাম্বার দিয়ে দিলাম। ওকে, এখন আসেন, এখানে ক্যাটাগরিতেও হতে পারে, আইটেমও হতে পারে। ক্যাটাগরি দেওয়া আছে, আমি আইটেম ডিটেল দিচ্ছি। ধরেন আইটেম আমার এখানে 3টা। ওকে, 2টা জিনিস আমি এখানে দিলাম, একটু বাড়াই দিই, 3টা কিনবো, 5টা। ওকে, এরপরে আমরা ডিসকাউন্ট কিভাবে দিব রেটের উপরে সেটা আমরা দেখছি। এখন আমরা এখানে ভ্যাট, ঠিক আছে। এখন আমি যদি আলাদা একটা এক্সপেন্স দিতে চাই, ধরেন এটার সাথে আমার কি এক্সপেন্স থাকতে পারে, ধরেন কথা কথা বলছি, এখানে আমার একটা পার্কিং ফি ছিল, প্রোডাক্টটা কত ছিল, পার্কিং ফি ছিল, পার্কিং ফি কত ছিল, ধরেন এটা 400 টাকা একটা পার্কিং ফি ছিল। এটার ভ্যাট হবে হচ্ছে 0 ভ্যাট। ওকে, তাহলে কি হবে, এই যে ক্যাটাগরির ব্যবহারটা কিন্তু আমি দেখাচ্ছি, হ্যাঁ, এটার সাথে অ্যাডিশনাল, এই আমার ইনভেন্টরির বাইরে যদি অ্যাডিশনাল কোনো খরচ থাকে তাহলে আমাকে ক্যাটাগরি দিতে হবে। ওকে, এটা হচ্ছে টোটাল। হ্যাঁ, এইটা যদি আমি 7 ক্লোজ করি তাহলে কি হবে, আমার এই ব্যাংক অফ আমেরিকার ব্যালেন্স আছে কত, 19,498। এখান থেকে আমার এই 5,125 টাকা কেটে যাবে নগদ, কেটে গিয়ে এটা আমার ইনভেন্টরিতে যোগ হয়ে যাবে। ওকে, 7 ক্লোজ দিলাম। এখন যদি আমি ট্রানজাকশন থেকে চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে আমার ব্যাংক অফ আমেরিকার ব্যালেন্সটা দেখি, আমার ব্যাংক অফ আমেরিকার ব্যালেন্সটা দেখি আমাদের 14,373 টাকা। ওকে, তার মানে আমি এখান থেকে কি করলাম, নগদ টাকায় প্রোডাক্ট কোথা থেকে, এক্সপেন্স থেকে। ওকে, তাহলে আমরা পার্চেজ অর্ডার করলাম, বিল করলাম, পে বিল করলাম, এক্সপেন্স করলাম। এখন আসেন, এই যে চেকটা কি জিনিস, চেক, চেকে একটু ক্লিক করি। এখানে দেখেন চেক মানে কি, এটা চেকের থ্রুতে আপনি পারচেস করায়, এটা সেম জিনিস। যেমন ধরেন এখানে ধরেন আমি দিলাম এমিলিয়ার কাছে, এই যে ব্যাংকে, এই ব্যাংকের একটা চেক দিব আমি, হ্যাঁ। পেমেন্ট ডেট কত, পেমেন্ট ডেট ধরেন এটার হবে হচ্ছে 20 তারিখ। এই যে এখানে 20 তারিখ দিতে পারলেন, অ্যাডভান্স ডেটে দিতে পারলেন, এর কারণটা হচ্ছে এইটা চেক সিলেক্ট করার কারণে। এই চেকটা ধরে আমি অ্যাডভান্স ডেটে দিতে পারবো, এমনি নর্মালি এক্সপেন্স বা অন্যান্য ক্যাটাগরিগুলো কিন্তু আমি অ্যাডভান্স ডেটে দিতে পারবো না। ওকে, এখানে আমি অ্যাডভান্স ডেটে দিতে পারতেছি, কারণ আমি চেক কাটছি কবে, 20 তারিখ, ঠিক আছে, বাট প্রোডাক্ট আমি আজকে নিব।
এই আইটেমে যান, গিয়ে আপনি একটা প্রোডাক্ট সিলেক্ট করেন। ওকে, প্রোডাক্ট সিলেক্ট করলে এইটা থাকবে হচ্ছে ইনক্রিজ, এইটা আমি সিলেক্ট করে দিলাম পারচেজ ট্যাক্স, এটা আমি সেভেন। এইটার ঘটনাটা কি, এইটা যখন আমি অ্যাডভান্স ডেটে দিব, এইটা কিন্তু আমার পেমেন্ট দেখাবে, এইটা কিন্তু আমার অ্যাকাউন্টস পে বলে থাকবে না, কারণ চেক নগদ টাকায় দেওয়া, সেটা যদি আমি অ্যাডভান্স ডেটেও দেই তাও কিন্তু এটা আমার পেমেন্ট হিসেবেই গণ্য হবে। ওকে, যার কারণে এখানে এই চেক অপশনটা রাখা হয়েছে, যেটা আমি অ্যাডভান্স ডেটে চেকটা দিতে পারি। তাহলে দেখেন আমরা কি করলাম, পারচেজ অর্ডার করলাম, যেটা আমার কনফার্ম সেলস না, আমি জানাচ্ছি যে আমি এটা কিনবো। যদি তার সাথে আমার ডিল কনফার্ম হয়ে যায় তাহলে এই পারচেজ অর্ডারটাকে আমরা কনভার্ট করব বিলে। বিলে কনভার্ট করার সময় আমি চাইলে এডিট করতে পারবো, কম বেশি করতে পারবো যদি আমার সাথে তার সেভাবে ডিল হয়ে থাকে। অথবা যদি আমার পুরনো সাপ্লায়ার হয় তাহলে তার সাথে আমার পারচেজ অর্ডার করার দরকার নাই, তার সাথে আমরা সরাসরি বিল করতে পারবো, এটা আমরা দেখেছি। এরপর এই বিলের পেমেন্ট নিতে পারবো কিভাবে, আমরা এই বিল থেকে, পে বিলস থেকে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা পরপর সমস্ত বিলগুলো দেখতে পারবো, যেটা আমরা যে বিলের পেমেন্ট দিব সেটা টিক দিয়ে পেমেন্ট দিতে পারবো আমার ব্যাংক সিলেক্ট করে। আরেকটা হচ্ছে আমি বিলে গিয়ে বিলটা ওপেন করে, মানে ওই কাস্টমারের নামটা ওপেন করে সেখান থেকেও পেমেন্ট দিতে পারবো। আরেকটা কি দেখলাম, দেখলাম হচ্ছে এক্সপেন্স, যদি আমি নগদ টাকায় কিছু কিনি, এগুলো এতক্ষণ ছিল বাকিতে কেনা, হ্যাঁ, নগদ টাকায় কিছু কিনলে আমি এক্সপেন্সে যাব, এক্সপেন্সে গেলে আমি সাপ্লায়ারের নাম সিলেক্ট করব, কোন ব্যাংক থেকে টাকা দেবো সেটা সিলেক্ট করব, প্রোডাক্ট সিলেক্ট করে জাস্ট সেভেন ক্লোজ দিলেই আমার ব্যাংক থেকে টাকা কেটে যাবে, আর এই যে প্রোডাক্ট আমি কিনতেছি সেটা আমার ইনভেন্টরিতে চলে আসবে, এটা নগদ। আর একটা চেক কি, যদি আমি অ্যাডভান্স ডেটে চেক, সরি আমি যদি অ্যাডভান্স ডেটে চেক দিই, অ্যাডভান্স ডেট বলতে কি, সরি আমি যদি এটাকে কি বলতেছি, অ্যাডভান্স ডেট ঠিক বলতেছি তো? মানে আমি যদি আজকের ডেটের আগে, হ্যাঁ, অ্যাডভান্স ডেটে যদি আমি চেক দেই এবং আজকে প্রোডাক্ট কিনতে চাই তাহলে আমি অবশ্যই এই চেকের ব্যবহার করব। ওকে, এখন আসেন আরেকটা জিনিস দেখাই, ক্রেডিট কার্ড। ক্রেডিট এটা কি জিনিস, যদি আপনি ক্রেডিট কার্ডে পেমেন্টটা দেন, এটা আপনি ক্লিক করেন, এই ক্রেডিট কার্ডে পেমেন্ট দিলে আপনার মানে লাইবিলিটি দুই দিকে বাড়বে। একটা হলো, সরি, আপনার নগদ টাকায় কিনবেন কিন্তু লাইবিলিটি বাড়বে ক্রেডিট কার্ডে। যেমন আমরা যদি বাকিতে কিনি তাহলে আমার লাইবিলিটি থাকে হচ্ছে আমার সাপ্লায়ারের কাছে, যার কাছ থেকে কিনছি। আর এই ক্রেডিট কার্ডে কিনলে কি হবে, ক্রেডিট কার্ডে কিনলে আমার এই প্রোডাক্টটা কেনা হবে নগদ টাকায়, কিন্তু আমার লাইবিলিটি বাড়বে হচ্ছে ব্যাংকের কাছে বা ক্রেডিট কার্ডের কাছে। ওকে, আমার কি কোনো ক্রেডিট কার্ড অ্যাড করা আছে? নাই। আচ্ছা, যদি আমি এখানে ক্রেডিট কার্ডটা সিলেক্ট করে প্রোডাক্টটা কিনি তাহলে এখানে ঘটনা একটাই, সেটা হচ্ছে যে আমার লাইবিলিটি তখন আমার সাপ্লায়ারের কাছে বাড়বে না, আমার লাইবিলিটি বাড়বে হচ্ছে আমার ক্রেডিট কার্ড ব্যাংকের সাথে বা ক্রেডিট কার্ডের সাথে। ওকে, এটাই হচ্ছে ক্রেডিট কার্ড ক্রেডিট। এখন আসেন, যদি আমি প্রোডাক্ট কেনার পর ফেরত দিই তাহলে কি হবে, এটা করবো আমরা সাপ্লায়ার ক্রেডিট। হ্যাঁ, ধরেন আমি প্রোডাক্ট কিনে ফেলছি, কিনে ফেলার পর আমি ফেরত দিচ্ছি, তাহলে এটাকে আমি সাপ্লায়ার ক্রেডিটে ক্লিক করবো। ক্লিক করে কার কাছ থেকে প্রোডাক্ট কিনছিলাম, আমরা একটু দেখে নেই যে আমার কার কাছে টাকা বাকি আছে, এক্সপেন্স, টোটাল এক্সপেন্স। হ্যাঁ, ওকে, সাপ্লায়ারে গেলে আর একটু ক্লিয়ার করে দেখতে পাবো। দেখেন এই যে মেক পেমেন্ট যার নামে দেখাচ্ছে তার কাছে সে আমার কাছে টাকা পাবে। হ্যাঁ, তো এই জন্য আমি এটা একটু বের করে নিলাম। যেমন না, এটা দেখি, এলিজা শ 1750 টাকা। হ্যাঁ, সাপ্লায়ার ক্রেডিট করবো কেন, যে এটা আমার প্রোডাক্ট ফেরত দেবে। ঠিক আছে, তাহলে আমি সাপ্লায়ারের নাম সিলেক্ট করবো এলিজা শ। ওকে, এলিজা শর কাছে যদি আমি আজকের ডেটে করি তাহলে আমাকে ওখানে দেখতে হবে আমার ওখানে কি কি প্রোডাক্ট ছিল। ওকে, আচ্ছা, এর কাছে তো আমার 3টা প্রোডাক্ট ছিল, তারপর আমরা একটু ওপেন করে দেখে নিই। এলিজা শ, এই বিলটা আমরা একটু স্প্লিট করব।
আচ্ছা, আমার একটা ফোন আসছে, একটু ধরবেন সবাই। সালাম আলাইকুম। জি। হ্যাঁ। 22 না তো 28 তারিখ। না না, বেরিয়ে দেখেন। আমি দুপুরের মানে 12টা 1টার মধ্যে আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ। সেটা রেখে দিন আর কি। ঠিক আছে, ঠিক আছে। আপনি ঠিক এটা রাখেন, আমি দিচ্ছি, হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওকে। সো আমরা যেন এটা কেন ওপেন করছিলাম। ও আচ্ছা, কি কি প্রোডাক্ট, তাই তো, লাইফ সেভিং ইকুইপমেন্ট। ওকে, তাহলে আমরা এখানে দিব আইটেম ডিটেলে ক্লিক করবো। হ্যাঁ, কিসের? ও, হ্যাঁ হ্যাঁ। এখন দেখতে পাচ্ছেন? ওকে। আচ্ছা, আমরা যেটা করছিলাম সেটা হলো সাপ্লায়ার ক্রেডিট। আমরা যেটার এগেনস্টে টাকা মানে একটা প্রোডাক্ট কিনছি, কেনার পর আমরা ফেরত দিচ্ছি, হ্যাঁ। তাহলে এলিজা স্বর্ণ আমি দেখলাম আমাদের টাকা বাকি আছে, মানে তাহলে তার এখানে কি করব, প্রোডাক্ট আমরা সিলেক্ট করব। লাইফ সেভিং ইকুইপমেন্ট ছিল, ধরেন আমি একটা ফেরত দিচ্ছি, ঠিক আছে। এখানে ভ্যাট যা দিয়ে নিছিলাম ঠিক সেই ভ্যাট রেটটাই সিলেক্ট করতে হবে। ওকে। আচ্ছা, এখানে আপনি ডেসক্রিপশনে লিখে দিতে পারেন রিটার্ন। রিটার্ন একটা করলেন। এখন যদি আপনি সেভ অ্যান্ড ক্লোজ করেন তাহলে কি হবে? সেভ অ্যান্ড ক্লোজ করলাম। এখন আসেন আমরা সাপ্লায়ার দেখি। সাপ্লায়ার কত ছিল? 1750 টাকা ছিল, ঠিক আছে। 1750 টাকা সে আমার কাছে পাইত। এখন যদি আমরা এটা একটু রিলোড দিই, দেখেন এখানে তার ট্রানজ্যাকশনের লিস্ট দেখাচ্ছে, হ্যাঁ। আমি সাপ্লায়ার থেকে আসি, কারণ আমি এক্সপেন্স থেকে যাব সাপ্লায়ারে। পুরোটা দেখাই। সাপ্লায়ার থেকে আমি যাব এলিজার শতে। দেখেন এখানে কিন্তু 1225 টাকা হয়ে গেছে। এলিজার শতে গিয়ে আমি এলিজার শোর উপরে ক্লিক করব। ক্লিক করলে তার ট্রানজ্যাকশন লিস্টটা চলে আসবে, হ্যাঁ। ট্রানজ্যাকশন লিস্টে কি ছিল দেখেন। প্রথমে আমি তার নামে একটা বিল করছি, এটা, হ্যাঁ। তারপর এত টাকা পেমেন্ট দিছি, দেওয়ার পর তার কাছে আমার বাকি ছিল, এখানে সাপ্লায়ার ক্রেডিট হয়েছে কত, এই যে 525 টাকা মাইনাস হয়েছে, ঠিক আছে। মাইনাস হয়ে তার, আচ্ছা, টোটাল অ্যামাউন্টটা এই, এখন কিন্তু তার টোটাল অ্যামাউন্ট হচ্ছে 1225 টাকা সে পাবে। একটু আগে আমার কাছে পাচ্ছিল সে 1725 টাকা। ওকে। তো আমরা এইভাবে সাপ্লায়ার ক্রেডিট করতে পারবো। আমাদের ইয়াতে যেটা ছিল, যদি আমরা এটা হচ্ছে কি বলে, টাকা এখনো দেই নাই, ঠিক আছে, টাকা এখনো দেই নাই, সেক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারবো। এখন যদি ধরেন আমি টাকা দিয়ে ফেলেছি, জেরোতে যেটা সুবিধা আছে, টাকা দিয়ে ফেললো আমার এখান থেকে এটা অ্যাডজাস্ট করা যায়। বাট কুইক বুকে মানে কোনো কিছু পারচেস করার ক্ষেত্রে টাকা দিয়ে ফেললে এই পার্টটা থাকে হচ্ছে কাস্টমারের এন্ডে, মানে আমি যখন নিজে এটা করব তখন এই যে একটু ইয়েতে দেখাইছিলাম যে আপনারা ক্রেডিট নোট করতে পারবেন, আর একটা হচ্ছে রিফান্ড রিসিভ করতে পারবেন। এই যে রিফান্ড রিসিভ করবে হচ্ছে এটা কাস্টমার, মানে কাস্টমার এন্ডে যিনি আমার সাপ্লায়ার, তিনি করবেন এটা রিফান্ড রিসিভ। আমার এখানে কিন্তু রিফান্ড রিসিভ নাই। ওকে। তার মানে জেরো তো দেখেন দুইটা অপশনই দুইটার বেলায় আছে। কাস্টমারের ক্ষেত্রে টাকা পাওয়ার আগেও করা যায়, টাকা পাওয়ার পরেও করা যায়। কিন্তু কুইক বুকে আপনি কাস্টমারের ক্ষেত্রে টাকা পাওয়ার আগে পরে দুটোই করতে পারবেন, কিন্তু সাপ্লায়ারের ক্ষেত্রে কি হবে, যদি আমি টাকা এখনো দেই নাই তাহলে আমি এটা অ্যাডজাস্ট করতে পারবো, আর যদি টাকা দিয়ে ফেলি তাহলে রিফান্ড রিসিভ করবে কে? যার কাছ থেকে আমি কিনছি সে। ওকে। এটা এই অপশনটা এখানে নাই, ঠিক আছে। তাহলে আজকে সাপ্লায়ারের এন্ডে আমি যেটা দেখতে দেখাচ্ছি আপনাদেরকে সেটা হলো, প্রথমে পারচেজ অর্ডার করলাম, যেটা কনফার্ম সেলস না, জেরোতে আপনারা দেখছেন। সেটাকে আমরা কনভার্ট করলাম বিলে।
বিলটাকে আমরা কনভার্ট করলাম বিলে, সেখান থেকে আমরা বিলের ভিতরে ঢুকে পেমেন্ট নিলাম। আরেকটা হচ্ছে নতুন বিল ক্রিয়েট করলাম, আবার পে বিলে গিয়েও সেই বিল লিস্ট থেকে আমরা বিলের পেমেন্ট দিতে পারলাম। এরপর আমরা নগদ টাকায় কেনার সময় এক্সপেন্স করলাম। যদি আমরা অ্যাডভান্স রেটে চেক দিই তাহলে চেকের থ্রুতে, আর যদি ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করি তাহলে ক্রেডিট কার্ডে। আর যদি আমরা মানে একটা প্রোডাক্ট কিনছি, ক্রয় ফেরত দিতে চাই, যদি আমার টাকা এখনো দেওয়া হয়নি তাহলে আমি অ্যাডজাস্ট করতে পারবো। আর যদি টাকা হয়ে গিয়ে থাকে তাহলে কাস্টমার রিফান্ড রিসিভ করে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠায় দেবে, আপনার এন্ডে কিছু করার নেই। ওকে, এখন আসেন এই পর্যন্ত আজকের ক্লাস। হ্যাঁ, এখন যেটা করতে হবে আপনারা আপনাদেরকে আমি ওই সাপ্লায়ারের লিস্টটা পাঠিয়ে দিছি, সেই সাপ্লায়ার লিস্ট দেখে আপনারা প্র্যাকটিস করবেন। ক্লাসের শুরুতেই দিয়ে দিছি। হ্যাঁ, যে সাপ্লায়ার লিস্ট তো না, এটা অ্যাসাইনমেন্ট আর কি। এটা আছে হচ্ছে আর এটা, এই যে এটা পাঠাইছে। এই ক্লাস দেখে আপনি দেখেন পার্টস অর্ডার করবেন লুনার নামে, বিল করবেন ক্যামেরনের নামে, বিল করবেন হচ্ছে রিভারের নামে, এক্সপেন্স করবেন দেখি কার্সনের নামে, এরকম আর কি। হ্যাঁ, এই এই ইনফরমেশনগুলো দিয়ে এর আগে আপনাদেরকে আমি বুঝাই দিছি, এই ইনফরমেশনগুলো দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। ওকে, তাহলে আশা করা যায় আপনারা সাপ্লায়ারের এন্ডে যে ধরনের বিষয়গুলো থাকে, যেমন আপনার ক্যাটাগরির বিষয়টা জানলেন, ক্যাটাগরি এবং আইটেম। আইটেম তো আপনারা ইনভেন্টরিতে যা আছে সেখান থেকে আপনারা নিতে, মানে ইনভেন্টরি আইটেমে যা আসবে সেগুলো নিতে পারছেন, পাশাপাশি ক্যাটাগরি থেকে কি এক্সপেন্স করবেন সেটা আপনারা জেনেছেন। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাসের যেগুলো টপিক এগুলো আমি কাভার করেছি এবং প্র্যাকটিসটা আপনাদেরকে দিয়েছি। আপনারা যেটা করবেন এইটা, এই ভিডিওটা দেখে দেখে আপনারা এই প্র্যাকটিস দেখে দেখে প্র্যাকটিস করবেন। করে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তাহলে নেক্সট ক্লাসের শুরুতে 15 মিনিট বা 20 মিনিট রাখবো আমি এই প্রবলেম সলভিং সেশন। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আমার আগামী শুক্রবার আবার আশা করা যায় সকাল 9:30টায় দেখা হচ্ছে। ওকে, সবাই ভালো। শনিবার রিভিউ ক্লাসটা না একটু, শনিবার রিভিউ ক্লাসটা আসলে একটু টাফ হয়ে গেছে আমার জন্য, শনিবারে আমার অ্যাডিশনাল কিছু আসছে। আচ্ছা, কালকে যেটা করব, কালকে যদি রিভিউ ক্লাস করতে চান তাহলে কালকে 11টায় সবাই একটু থাকবেন, 11টায় আমি আধা ঘন্টার জন্য হলেও বসবো। ঠিক আছে, যারা করতে চান আর কি, যাদের প্রবলেম আছে, কালকে সকাল 11টায়। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।